চলুন একবার দেখে নেওয়া যাক ২০২৬ সালের সেই তেল সংকটকে, যা পুরো বিশ্বের অর্থনীতিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আমরা দেখব কিভাবে একটা আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে একটা বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করে ফেলল। আন্তর্জাতিক শক্তি সংস্থার এই একটা কথাই আসলে পুরো পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ২০২৬ সালের ইরান যুদ্ধের প্রভাব ঠিক কতটা মারাত্মক ছিল তা এখান থেকেই বোঝা যায়। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই সংকটের পেছনের গল্পটা ঠিক কী ছিল। গল্পের শুরুটা হয় ২০২৬ সালে ফেব্রুয়ারির শেষের দিকে। একটা আঞ্চলিক সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে, আর এর প্রভাব আগুনের মতো পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। আর ঠিক এখানেই ছিল সংকটের আসল কারণ। দেখুন, হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর থেকে বেরোনোর একমাত্র রাস্তা। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই সরু পথ দিয়ে যায়। তার মানে এখানে কোনো সমস্যা হওয়া মানে শুধু একটা আঞ্চলিক গোলযোগ নয়, এটা আসলে বিশ্বের জ্বালানি সরবরাহের মূল লাইনে আঘাত করার মতো। আচ্ছা, চলুন এবার টাইমলাইনটা একটু দেখে নিই। কীভাবে এত কম সময়ে অবিশ্বাস্য গতিতে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেল। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো ঘটনাগুলো কত দ্রুত পরপর ঘটেছে। মাত্র কয়েকটা মাসের ব্যবধানে একটা ভয়াবহ যুদ্ধের জন্য মঞ্চ কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো ছোটখাটো হামলা ছিল না। বিভিন্ন সূত্র থেকে যা জানা যায়, এটা ছিল ইরানের পুরো সামরিক আর প্রশাসনিক কাঠামোকে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য একটা সর্বাত্মক আক্রমণ। আর এর ফল বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব ছিল ভয়ঙ্কর, আর সেটা হয়েছে খুব দ্রুত। এই টেবিলটা দেখলেই বাজারের অবস্থাটা পরিষ্কার হয়ে যায়, একেবারে রোলার কোস্টারের মতো। দেখুন কিভাবে প্রত্যেকটা খবরের সাথে সাথে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বা কমছে। যুদ্ধ শুরু হলো তো দাম একরকম, আবার আলোচনার খবর আসতেই দাম কিছুটা পড়ল, কিন্তু যেই আবার অবরোধের ঘোষণা এলো দাম আবার ওপরে। দিনে ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমে যাওয়া সংখ্যাটা যে কত বড় সেটা বোঝাতে একটা তথ্য দিই। আন্তর্জাতিক শক্তি সংস্থা বলছে, যুদ্ধের ঠিক আগে জানুয়ারিতে সারা বিশ্বে প্রতিদিন প্রায় ১০৬.৬ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ হতো। তার মানে প্রায় ১০% সাপ্লাই এক ধাক্কায় বাজার থেকে হাওয়া। ভাবুন একবার, বিশ্লেষকরা যেখানে ভাবছিলেন যে বাজারে প্রয়োজনের চেয়ে বেশি তেল থাকবে, সেখানে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাজার চলে গেল মারাত্মক ঘাটতিতে। এই স্লাইডটা ঠিক সেই নাটকীয় পট পরিবর্তনের ছবিটাই আমাদের দেখাচ্ছে। তবে এর মাঝে কিন্তু শান্তির একটা ক্ষীণ আশাও তৈরি হয়েছিল। এপ্রিলের শুরুতে পাকিস্তানের ইসলামাবাদে কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু সেই আলোচনা যখন ভেঙে গেল, আমেরিকা তখন আরও কঠিন একটা পদক্ষেপ নিল, পুরোপুরি সামুদ্রিক অবরোধ। আর আলোচনা কেন ভেঙে গেল তার কারণ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতিটিকেই দেখানো হয়েছিল, যা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেন। সোজা কথায়, এই পদক্ষেপের মাধ্যমে ইরানকে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য করা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এখন কি হবে? সামনের দিনগুলোতে বিশ্বকে আর কি দেখতে হতে পারে? তো অ্যাটলাস ইনস্টিটিউটের মতো সংস্থাগুলো খুব কাছের ভবিষ্যতের জন্য যে ছবিটা আঁকছে, সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তাদের মতে তেলের দাম আকাশ ছুঁতে পারে, ইরানের ভেতরেই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হতে পারে, আর হরমুজ প্রণালীতে সরাসরি সংঘাতের আশঙ্কাও তৈরি হতে পারে। আর যদি আমরা আরেকটু দীর্ঘমেয়াদের কথা ভাবি, তাহলে পূর্বাভাসগুলো কিন্তু আরও বেশি চিন্তার। বিশ্লেষকরা এমনও আশঙ্কা করছেন যে ইরান হয়তো ছোট ছোট অংশে ভেঙে পড়তে পারে, যার ধাক্কায় প্রতিবেশী ইরাকের অবস্থাও খারাপ হতে পারে। এমনকি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের ক্ষমতাও শেষ হয়ে যেতে পারে, যা জ্বালানির বাজারে একটা দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা তৈরি করবে। আর এই সংকটের অর্থনৈতিক ধাক্কাটা সবচেয়ে বেশি লাগছে উপসাগরীয় দেশগুলোর ওপর। এই চার্টটা পরিষ্কার দেখাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে কুয়েত বা কাতারের মতো দেশগুলো কী পরিমাণ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। তো গত ২ মাসের এই ঘটনাগুলো পুরো বিশ্বকে এমন এক বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে, যা আগে কেউ ভাবেনি।
তাহলে কি স্থিতিশীল বিশ্ব জ্বালানির যুগ সত্যিই শেষ হয়ে গেল? এই প্রশ্নটাই এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে, আর এর উত্তরের ওপরেই হয়তো নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।